নমস্কার। প্রথমেই হরর ডেভিলল্যান্ডের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। এতদিন বিশেষ যান্ত্রিক গোলযোগের কারণে আমরা আপনাদেরকে গল্প উপহার দিতে পারিনি, এজন্য সত্যিই আমরা খুবই দুঃখিত। তবে আজকে হরর ডেভিলল্যান্ডের পক্ষ থেকে আবারও আমরা হাজির হয়েছি আপনাদের জন্য নতুন একটি গল্প নিয়ে। রহস্য, রোমাঞ্চ আর ভৌতিকতার মিশেল তো ছিলই আমাদের আগের গল্পগুলোতে, তবে এবারের গল্পে উপরি পাওনা হিসেবে আপনাদের জন্য থাকছে লজিক আর গুপ্তধনের সূত্র। একজন শ্রোতা বন্ধুর বিশেষ অনুরোধে আমাদের আজকের বিশেষ নিবেদন প্রলয় কুমার নাথের মল্লিক বাড়ির গুপ্তধন। লেখক প্রলয় কুমার নাথের জন্ম 1987 সালের 15 অক্টোবর হুগলির ত্রিবেদীতে। পৈতৃক ভিটা নদিয়ার কৃষ্ণনগরে হলেও চাকরি সূত্রে বর্তমানে থাকেন কলকাতায়। মূলত ভৌতিক রহস্য, গোয়েন্দা কাহিনী ও কল্পবিজ্ঞান নির্ভর কাহিনী লিখতে তিনি বিশেষ পছন্দ করেন। ইতিমধ্যে বেশ কিছু ওয়েব ম্যাগাজিন ও মুদ্রিত পত্রিকার সংকলনে প্রকাশিত হয়েছে তার লেখা। তার প্রথম মুদ্রিত গল্প কালচক্র প্রকাশিত হয় আলাপি মন ওয়েব ব্লকের বার্ষিক মুদ্রিত সংকলনে। তার লেখা গল্প পরিবেশনের অনুমতি দেওয়ার জন্য লেখক প্রলয় কুমার নাথকে আমাদের টিমের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের গল্প মল্লিক বাড়ির গুপ্তধন। কলকাতা শহরের বেশ কিছু রহস্যময় খুনের কেসের সমাধান করে পুলিশ মহলে বেশ নাম করে ফেলেছে গোয়েন্দা গৌরীক সেন এবং তার একমাত্র সহকারী তথা খুড়তুতো বোন ঐন্দ্রেলা সেন হরফে টুসু। সেদিন এক পরিচিত আত্মীয়র বাড়ি গিয়েছিল গৌরীক আর টুসু। ফিরতি পথে মুকুন্দরামবাবু স্ট্রিটে এসে হঠাৎ নিজের বাইক থামালো গৌরীক। পেছনে বসে থাকা টুসু জিজ্ঞাসা করল, কি কোকেরোদা, থামলে কেন? কি হলো? গৌরীক নিজের হেলমেটটা মাথা থেকে খুলতে খুলতে বলে উঠল, আমার পাশের ওই ব্যাংকটাতে একটু কাজ আছে, তুই এখানে একটু অপেক্ষা কর, আমি 15 মিনিটের মধ্যে আসছি। গৌরীক চলে গেল। টুসু সময় কাটানোর জন্য নিজের মোবাইল ফোনটা বার করে ডেটা অন করার সাথে সাথেই তার বন্ধুদের হাজারো হোয়াটসঅ্যাপ মেসেজ এসে ভিড় করলো তার ফোনে। সে মেসেজগুলো এক এক করে পড়ে এবং দরকার মতো প্রত্যুত্তর দিতে লাগলো। বেশ কিছুক্ষণ পর গৌরীক বেরিয়ে এলো সেই ব্যাংকের গেট থেকে। তবে তার সাথে ওই ছেলে আর মেয়েটাকে টুসু একটু ভালো করে দেখেই ওদেরকে চিনতে পারল। গৌরীকের আগের একটি কেস চলাকালীন টুসুর পরিচিত হয়েছিল এই প্রেমিক প্রেমিকা জুটির সাথে। ছেলেটির নাম শৈবাল এবং মেয়েটির নাম লিলি। গৌরীক বলে উঠল, বুঝলি টুসু, শৈবালেরও ওই ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে আমারই মতো, তাই আজ ওদের সাথে ব্যাংকে দেখা হয়ে গেল। কিছুক্ষণ কথাবার্তা বলার পর শৈবাল হঠাৎ মৃদু হেসে বলল, তবে গৈরিকদা, আপনারা যে এইখানে শুধু ব্যাংকের কাজের জন্য এসেছেন আর গোয়েন্দাগিরির জন্য নয়, এই কথাটা খুব একটা বিশ্বাসযোগ্য হচ্ছে না। টুসু এই কথা শুনে অবাক হয়ে বলে উঠল, ঠিক বুঝলাম না তো কথাটার মানে। এখানে আবার গোয়েন্দাগিরি করার আছেটাই বা কি? লিলি অবাক হয়ে বলল, সে কি, নিশ্চয়ই কিছুদিন ধরে খবরের কাগজের পাতায় চোখ রাখনি ঐন্দ্রিলা, তাই বোধহয় জানো না যে এই তো কাছেই একটা বেশ পুরনো বনেদি বাড়ি আছে, মল্লিক বাড়ি। সেখানে নাকি বেশ কিছুদিন ধরে কোনো এক ভূতের আনাগোনা শুরু হয়েছে। টুসু কপালে চোখ তুলে বলল, সে কি? এবার শৈবাল বলল, শুধু কি ভূত, সকলে বলেছে যে ওই বাড়িতে নাকি গুপ্তধনও লুকানো আছে। টুসু বিস্ময়ে আর কোনো কথা বলে উঠতে পারল না। লিলি আবার বলে উঠল, কে জানে ওখানে কি আছে। বাবা, আমার তো এসব পুরোনো দিনের বাড়িগুলো দেখলেই কেমন গা ছমছম করে। ওরা আর কিছুক্ষণ কথাবার্তা বলেই চলে গেল। টুসুর খুব ইচ্ছা করছিল যে একবার সেই মল্লিক বাড়ি গিয়ে ওই ভূত আর গুপ্তধনের ব্যাপারে
আরও বেশি করে খোঁজ খবর নিতে। কিন্তু বিধিবাম, সেই বাড়ি থেকে তো কেউ তাদের ডেকে পাঠায়নি, তাহলে তারা সেখানে যাবেই বা কী করে? অগত্যা টুসু আবার গৌরিকের বাইকের পেছনে চেপে বসল নিজের বাড়ি ফেরার উদ্দেশ্যে। গৌরিক বেশ ভালো করেই বুঝতে পারছিল টুসুর মনোবাসনা, এবং সেটা জেনে সে হেলমেটের ভেতর থেকে মুচকি মুচকি হাসছিল। তবে ঈশ্বর যেন মনের ইচ্ছা পূরণ করলেন টুসুর, কারণ সেদিন বিকালেই মোবাইল ফোনের মাধ্যমে গৌরিকের জরুরি তলব এলো। টুসু তখন সবে দুপুরের ভাত খেয়ে ঘুম থেকে উঠল। ঠিক তখনই গৌরিক ওকে ফোন করে বলল, তাড়াতাড়ি একবার আমার অফিসে চলে আয়, বাকি কথা এখানেই হবে। এই বলেই সে ফোনটা দিল কেটে। উফ, কোনো মানে হয়? গেরোদাটা সত্যি মানুষকে এত সাসপেন্সে রেখে যে কী সুখ পায় তা কে জানে। অগত্যা হুটোপাটি করে কোনোভাবে টুসু তখনই পৌঁছে গেল রাসবিহারী মোড়ে অবস্থিত তার গেরোদার সেন্স আই নামক গোয়েন্দা সংস্থার অফিসে। গৌরিক তাকে দেখেই বলে উঠল, আরে আসুন ম্যাডাম, আপনার জন্যই তো ওয়েট করছিলাম। টুসু রাগী গলায় বলে উঠল, ন্যাকামি না করে বলো তো কিসের জন্য ডেকে পাঠালে আমায়? গৌরিক বেশ প্রফুল্লতার সাথে বলে উঠল, এখনই তোর মনের ইচ্ছা পূরণ হতে চলেছে রে টুসু, আমাদের একবার মল্লিক বাড়ি যেতে হবে। আনন্দ উত্তেজনায় টুসুর মুখটা লাল হয়ে উঠল। সে অধৈর্য গলায় উৎসাহের সাথে বলে উঠল, কেন? সেখান থেকে কেউ বুঝেই ডেকে পাঠিয়েছে আমাদের ওই ভূত আর গুপ্তধনের রহস্যভেদ করার জন্য? গৌরিকের মুখটা কিঞ্চিত গম্ভীর হয়ে গেল। সেই কথা শুনে তারপর সে বলল, শুধু ভূত বা গুপ্তধনের নয় রে টুসু, একটা মৃত্যুর রহস্য আমাদের ভেদ করতে হবে। টুসু এই কথা শুনে চরম উত্তেজনায় যেন আর কোনো কথাই বলতে পারল না। তাই গৌরিক বলে চলল, হ্যাঁ, ঠিকই ধরেছিস। ওদের বাড়ি থেকে শ্যামাপ্রসাদ মল্লিক নামক এক ভদ্রলোক কিছুদিন আগেই ফোন করেছিলেন আমাকে। তিনি আমাদের তাড়াতাড়ি ওই বাড়িতে একবার যেতে বললেন। ওখানে নাকি সুজয় নামে একটা ছেলের মৃত্যু হয়েছে আজই সকালে। সেটা খুন নাকি আত্মহত্যা তারই কিনারা করতে আমাদের পাঠানো হচ্ছে। টুসুর যেন এখনো বিশ্বাসই হচ্ছিল না গৌরিকের কথাগুলো। সে তখনও হাঁ করে দাঁড়িয়েছিল গেরোদার দিকে চেয়ে। এবার গৌরিক বেশ অধৈর্য হয়ে বলে উঠল, নে নে, আর দাঁড়িয়ে থাকিস না, তাড়াতাড়ি বেরোতে হবে আমাদের। এখান থেকে মুক্তরামবাবু স্ট্রিট কিন্তু বেশ কিছুক্ষণের পথ। আজ বিকেলে কলকাতার রাস্তাঘাট যেন একটু বেশি যানজট। বিভিন্ন রাস্তার মোড়ে এসে ট্রাফিক পুলিশের গ্রিন সিগন্যালের আশায় গেরোদার দাঁড়িয়ে থাকা, বাইকের পেছনে বসে থাকা টুসুর যে কি বিরক্তি বোধ হচ্ছিল তা কি বলবো। সত্যি তো গেরোদার কথা বেশ কিছুক্ষণ লাগবে, যে আদপে প্রায় 2 ঘন্টায় পরিণত হবে এ কথা আগে বোঝেনি টুসু। বিকেল 5টায় গৌরিক রাসবিহারী অফিস থেকে বেরিয়ে যখন মুকুন্দরাম বাবু স্ট্রিটের কাছে এসে পৌঁছালো তখন সময় প্রায় 7টা। যখন তারা মল্লিক বাড়ির সামনে এসে পৌঁছালো তখন টুসুর গোয়েন্দাগিরি শুরু করার পক্ষে যথেষ্টই ক্লান্ত। তবে সেই মল্লিক বাড়ির প্রথম দর্শনেই যেন টুসুর সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল। এমন এক চেহারার জমিদার বাড়ি টুসু গৌরিকের আগের কেসগুলোতে অনেকেই দেখেছে। কলকাতার মতো এত জনপ্রাচুর্য ভরা শহরেও যে এরকম 5 মহল দোতলা পুরোনো আমলের বাড়ি অবস্থিত থাকতে পারে তা আগে কখনো ভেবে দেখেনি টুসু। বিশাল সিংহদ্বার, বড় বড় থামালা এই বাড়িটার চারিদিকে বড় বড় আম বাগান। গেট দিয়ে ঢুকতেই চোখে পড়ে একটি মার্বেলের তৈরি জলের ফোয়ারা, কিন্তু এখন সেটা সচল অবস্থায় নেই আর। ভেতরে উঠোনে একধারে দুর্গা দালান, তার চারিপাশে একটানা বারান্দা, দোতলার দিকটা সারি সারি ঘর। এখন অবধি পুরনো কলকাতার সেই ল্যাম্পপোস্টগুলোও আছে তার চারপাশে।
তবে বাড়িটা অবশ্য যে দেখাশোনা বা মেরামতি হয় এককালে তা কিন্তু নয়। এমন বাড়ি দেখলেই কেমন যেন রহস্য রহস্য ভাব মনে জাগে। বাড়িতে ঢোকার পরই বাড়ির চাকর ওদের এনে বসালো নিচের বৈঠকখানার একটি ঘরে। পর মুহূর্তেই সেই ঘরে প্রবেশ করল লম্বা সপুরুষ অভিজাত্যপূর্ণ চেহারার অধিকারী এক মাঝবয়সী ভদ্রলোক। পরনে সাদা পায়জামা ও পাঞ্জাবি। সেই ভদ্রলোক গৌরিক আর টুসুর দিকে নমস্কার জানিয়ে মৃদু হেসে বলল, নমস্কার মিস্টার সেন। নমস্কার ইন্দিলা। আমি হলাম শ্যামাপ্রসাদ মল্লিক। আপনাদের রহস্যভেদের অনেক গল্পই আমি পড়েছি খবরের কাগজের পাতায়, সেই জন্যই আজ আমি আপনাদের এখানে ডেকে পাঠিয়েছি। ওরা প্রতি নমস্কার জানিয়ে বেশ জিজ্ঞাসুর দৃষ্টিতে চেয়ে রইল শ্যামাপ্রসাদ বাবুর দিকে। না জানি কোন রহস্যের সূত্রপাত ঘটাতে চলেছেন তিনি। ঠিক সেই সময় সকলের জন্য কফি, চানাচুর এবং বিস্কুটের ট্রে হাতে হাজির হলো বাড়ির চাকর। ওদের সবার কফির ধুমায়মান মগের হাতে নেওয়া হয়ে গেল। টুসু অবাক হয়ে বলে উঠল, আপনারা নিশ্চয়ই এখানকার জমিদার ছিলেন, তাই না? শ্যামাপ্রসাদ বাবু একটু ম্লান হেসে বললেন, হ্যাঁ, ঠিকই ধরেছ ইন্দ্রিলা। আমাদের এক পূর্বপুরুষ ছিলেন বিশাল এক বড় আমদানি রপ্তানির ব্যবসা, যার মুনাফা থেকেই তিনি এই অঞ্চলে জমিদারি কিনেছিলেন ব্রিটিশদের কাছ থেকে। সে যাই হোক, সে অনেক প্রাচীন কথা। এখন শুধু এই বাড়িটাই যা পড়ে আছে, জমিদারি আর কিছুই নেই। এখন আপাতত এই এত বড় বাড়িতে থাকি শুধু আমি আর আমার দাদা নিত্যরঞ্জন মল্লিক। বাকি সকলে যে যার মতো কেটে পড়েছে অন্যত্র। তবে দাদা এই মুহূর্তে খুব অসুস্থ, শয্যাশায়ী, তাই আমার সাথে তিনি এখন এখানে থাকতে পারছেন না। গৌরিক বলে উঠল, বুঝলাম। সবই তো শুনেছি। নাকি এই বাড়িটাকে ঘিরে কোন ভূত আর গুপ্তধনেরও গল্প আছে স্থানীয় মানুষদের মনে? শ্যামাপ্রসাদ বাবু বললেন, আজ থেকে প্রায় 100 বছর আগের ঘটনা। সেই সময় আন্দাজ 1916 সালে আমাদের এক পূর্বপুরুষ রমণীমোহন মল্লিক ছিলেন এখানকার ডাকসাহিত্যে জমিদার। যেমন ছিল তার রূপ, তেমনি ছিল তার অর্থবল। শুনেছিলাম রাজস্থানের কিষানগড়ের সেই সময়কার রাজা মহারাজ ভানুপ্রতাপ সিংহ ছিলেন এই রমণীমোহনের বিশিষ্ট বন্ধু। যে সময় ভানুপ্রতাপ সিংহ কিষানগড় সিংহাসনে বসেন, সে সময় তার রাজ্য খুবই ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল একটি খরার প্রভাবে। তখন রমণীমোহন তাকে অনেক আর্থিক সাহায্য করেন তার কিষানগড়কে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য। এরপর একদিন নিজের জন্মদিন উপলক্ষে ভানুপ্রতাপ সিংহ কিষানগড়ে যাওয়ার জন্য আমন্ত্রণ পাঠান রমণীমোহন মল্লিককে। আর এই প্রস্তাবে রমণীমোহন মল্লিকও খুবই খুশি মনে রওনা হন রাজস্থানের উদ্দেশ্যে, তার বন্ধুর এই বিশেষ দিনে তার সাথে সাক্ষাৎ করার জন্য। ভানুপ্রতাপ সিংহের জন্মদিনের খুশিতে তার রাজদরবারে নাচ দেখানোর জন্য ডাকা হয় সেই সময়কার কিষানগড়ের সবচেয়ে সুন্দরী বাইজ রূপমতীকে। এই রূপমতী ছিল ভানুপ্রতাপ সিংহের বাঁধা মেয়ে মানুষ, কিন্তু তারই প্রেমে পড়ে হাবুডুবু খেতে লাগেন রমণীমোহন। আর রূপমতীও যেন একটু বেশি সহৃদয় ছিল এই সুদর্শন বাঙালি জমিদারের প্রতি। তারপর একদিন রাতে রূপমতীকে নিয়ে কলকাতায় পালিয়ে আসেন রমণীমোহন। লোকের মুখে শোনা কথা, রূপমতী নাকি তার সঙ্গে কোনো এক মহামূল্যবান বস্তু নিয়ে এসেছিল এই বাড়িতে, এবং সেটিতে সে রেখেছিল এই বাড়ির নিচের তলায় একেবারে উত্তর কোণে অবস্থিত তার ঘরে। তবে সেটা যে কী তা আমরা এখনও জানতে পারি না। সেদিন থেকেই রটে গেল যে এই বাড়িতে নাকি গুপ্তধন আছে। কিন্তু এর কিছুদিনের মধ্যেই রূপমতী বোঝে যে তার জন্য রমণীমোহনের মনে কোনো ভালোবাসা নেই, আছে শুধু তাকে ভোগ করার বাসনা। সে কোনোদিনই রূপমতীকে তার স্ত্রীর মর্যাদা দেবে না। তাকে দেওয়া রমণীমোহনের সকল কথাই ছিল মিথ্যা। তাই একদিন ক্ষোভে দুঃখে
বিষ খেয়ে আত্মহত্যা করে রূপমতি। এর কিছুদিনের মধ্যে ডায়রিয়া আর রক্তভূমি হয়ে হঠাৎ মৃত্যুবরণ করে রমণী মোহন। আর এরপর থেকেই এই বাড়ির সম্বন্ধে গুপ্তধনের কথার সাথে সাথেই রটে যায় রূপমতির প্রেতাত্মার গল্পে। অনেক পুজো আর্চা করে রূপমতির ওই ঘরটা সারা জীবনের জন্য বন্ধ করে দেওয়া হয়। গৌরিক বলে উঠল, রূপমতির ঘরে রাখা সেই গুপ্তধন খোঁজার চেষ্টা কি কেউ করেছিল আগে? শ্যামাপ্রসাদ বাবু বললেন, না, সেরকম চেষ্টা কেউ করেনি। কারণ সত্যি কথা বলতে ওই ঘরে ভূতের ভয়ে এই বাড়ির কেউ কখনো যেতেই চায়নি। আর তাছাড়া ওই গুপ্তধনের সূত্র হিসেবে রমণী মোহনের মৃত্যুর আগে লিখে যাওয়া একটা ধাঁধা আছে। তিনি বলে গিয়েছেন যে এই পরিবারের যে সদস্য বুদ্ধি করে ধাঁধার অর্থ বুঝতে পারবে সেই হবে সেই গুপ্তধনের মালিক। কিন্তু আমাদের পরিবারে তেমন কেউই এই ধাঁধার কোনো মানে বার করতে পারেনি। টুসু আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করল, কোথায় লেখা আছে সেই ধাঁধাটা? একবার দেখান। শ্যামাপ্রসাদ বাবু মৃদু হেসে বললেন, উনি লিখে তো গিয়েছিলেন ওনার এক পুরনো ডায়েরির পাতায়, কিন্তু সেটা নিয়ে আসার কোনো দরকার নেই। কারণ এতদিনে শুনে শুনে সেটা আমার মুখস্থ হয়ে গিয়েছে। শুনুন বলছি। পূর্ণতারার বেশে বাণী, কালানিধির রঙে জানি, বুঝিতে যাহার পারিবে মন, তাহারই হইবে সকল ধন। টুসু অবাক হয়ে কিছুক্ষণ ভাবতে লাগলো সেই ধাঁধাটা সম্বন্ধে। শেষের দুটো লাইন তো যে কেউ বুঝতে পারবে যে জমিদারবাবু বলতে চেয়েছেন যে আগের দুটো লাইনের অন্তর্নিহিত অর্থ যে বুঝতে পারবে সেই হবে গুপ্তধনের মালিক। কিন্তু মুশকিল তো আগের দুটো লাইন, পূর্ণতারার বিষে বাণী, কলানিধির রঙে জানি, এই নিয়ে। এই দুটোর বাক্যের মধ্যে যে টুসুর বোধগম্য হচ্ছে না। ঠিক এমন সময় গৌরিক প্রসঙ্গ পাল্টে বলে উঠল, ধাঁধার কথা না হয় বুঝলাম শ্যামসুন্দরবাবু, তবে আপনি কথাও বলেছিলেন সেই বাড়ির কোনো এক ছেলে নাকি মারা গিয়েছিল কিছুদিন আগে। শ্যামাপ্রসাদ বাবুর সুন্দর ফর্সা মুখটা যেন বেদনায় ভরে উঠল। তিনি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে উঠলেন, হ্যাঁ গৌরিকবাবু, সে তো সবচেয়ে দুঃখজনক ঘটনা এই বাড়ির। আসলে বেশ কয়েক মাস ধরে এই বাড়িতে একটা সুজয় নামে যে ছেলে ভাড়া থাকছিল। সে ছিল আমার দাদার ছেলের বসন্তের বন্ধু। সুজয় আর বসন্ত একই সাথেই পদার্থবিদ্যা নিয়ে এমএসসি করেছেন রাজাবাজার সায়েন্স কলেজ থেকে আর কি। তারপর দুজনেই কলকাতায় একটি বড় রিসার্চ প্রতিষ্ঠানে পিএইচডি করার সুযোগ পেয়ে যায়। সুজয়ের পৈতৃক বাড়ি মেদিনীপুরের একটি মফস্বল গ্রামে, তাই সে আমাদের বাড়িতে ভাড়া থেকে নিজের রিসার্চের কাজটা করতো আর কি। কিন্তু এবার যেন কিছু বলতে গিয়ে একটু ইতস্তত বোধ করলেন শ্যামাপ্রসাদ বাবু। গৌরিক বলে উঠল, আরে কি হলো, থামলেন কেন, বলুন। অস্ফুট স্বরে শ্যামাপ্রসাদ বাবু বলে উঠলেন, ছেলেটা খুব ভালো ছিলেন জানেন মিস্টার সেন। আমাকে কাকাবাবু বলে খুব সম্মান করত। তাছাড়া পড়াশোনায় খুব ভালো ছিল। এত বড় একটা রিসার্চ প্রতিষ্ঠানে পিএইচডি করার সুযোগ পাওয়া তো মুখের কথা নয়। এ নিশ্চয়ই আপনি জানেন, বুঝতেও পাচ্ছেন। কিন্তু তার একটা দোষ ছিল, ছেলেটা ছিল ভীষণ জেদি। সে ঘরে থেকে শুনেছিল এই রূপমতির ঘরের ভূতের গল্পের কথা। তবে থেকে সে সমানে আমার কাছে আবদার করে চলেছিল তাকে ওই ঘরে চাবি দেওয়ার জন্য। সে সায়েন্সের ছাত্র, ভূত পেতে বিশ্বাস করে না। তাই তার খুব ইচ্ছা একবার ওই ঘরে ঢুকে প্রমাণ করে দেওয়া যে ওখানে কিচ্ছু নেই। তাই কয়েকদিন আগে এরকম বাধ্য হয়েই আমি রূপমতির ঘরের চাবিটা ওর হাতে তুলে দিয়েছিলাম। আর সেটাই হয়েছিল ওর জীবনের কাল।
টুসু অধীর আগ্রহে বলে উঠল, কি হয়েছিল তারপর? সুজয় কি ওই ভূতের ঘরে গিয়েছিল? শ্যামাপ্রসাদ বাবু আতঙ্কিত গলায় বলে উঠলেন, হ্যাঁ ইন্দ্রিলা, সে গিয়েছিল। তা আবার অক্ষত অবস্থায় হাসি মুখে বেরিয়েও এসেছিল সে ঘর থেকে। কিন্তু সেই ভূতের প্রকোপ শুরু হলো তার পরের দিন থেকেই। সুজয়ও জমিদার রমণীমোহন মল্লিকের মতোই ডায়রিয়া রক্তবমি হওয়া শুরু হলো। আমরা ওকে নিয়ে গেলাম স্থানীয় এক হাসপাতালে, ভর্তিও করেছিলাম, কিন্তু কোনো ফল হলো না। এত অল্প বয়সের মধ্যে ডাক্তারও অসুস্থতার কারণ সেরকম কোনো কারণ খুঁজে বার করতে পারল না। এবং আজ সকালে খবর এলো যে এই তরতাজা ছেলেটা আর আমাদের মধ্যে নেই। ছেলেটি এই কটা দিনেই যেন বাড়ির ছেলে হয়ে উঠেছিল। কেন এই যে এই ঘরে যাওয়ার ভূত চাপলোর মাথায়, আর কি থেকে যে কি হয়ে গেল। টুসু যদিও ভূত প্রেতে বিশ্বাস করে না, তবুও ওর গা যেন কেমন ছমছম করতে লাগলো এই কথা শুনে। সত্যি তো একটা জোয়ান ছেলে এই নিদারুণ পরিণতি কি কারণে হতে পারে, তাও আবার তার মৃত্যুটা হয়েছে সেই লম্পট জমিদারের মতোই। গৌরিক আবার প্রসঙ্গ পাল্টে শ্যামাপ্রসাদ বাবুকে জিজ্ঞাসা করল, সুজয়কে হত্যা করা বাদ দিয়ে রূপমতির প্রেতাত্মার আর কোনো উপস্থিতির প্রমাণ কি পেয়েছিলেন আপনারা? এবার যেন আরও ভয় পেয়ে গেলেন শ্যামাপ্রসাদ বাবু। আতঙ্কে চোখ বড় বড় করে তিনি বললেন, দাঁড়ান গৌরিকবাবু, আপনি সেই সব কথা একবার এই বাড়ির লোকেদের মুখ থেকেই শুনে নিন। এই বলে সেই বাড়ির চাকরকে ডেকে পাঠিয়ে বললেন, যাও একবার অপর্ণা দিদিমণি আর প্রীতমা দেবীকে ডেকে নিয়ে আসো তো। এই বাবুরা ওদের সাথে কিছু কথা বলতে চান। ওর কিছুক্ষণের মধ্যেই সেই ঘরে প্রবেশ করলো দুজন নারী। একজনের বয়স 25-এর দিকে, এক সুন্দরী তরুণী। অন্য একজন হলো এক সাধারণ চেহারার মাঝবয়সী মহিলা। শ্যামাপ্রসাদ বাবু এবার ওদের দিকে ইঙ্গিত করে বলে উঠলেন, আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। ও হলো আমার একমাত্র মেয়ে অপর্ণা। আর আপনাকে তো বলেইছিলাম গৌরিকবাবু যে আমার দাদা এখন মুমূর্য শয্যাশায়ী। তার স্ত্রী গত হয়েছে প্রায় 2 বছর হলো, তাই তার সারাদিনের দেখাশোনার জন্য আছেন এই প্রীতমা দেবী। উনিই বাড়ির আয়া। তারপর তিনি অর্পণা আর শ্রীতমা দেবীকে গৌরিক ও টুসুর পরিচয় দিয়ে বললেন, ওনাদের একবার বলো যে এই বাড়িতে তোমরা কি কি অদ্ভুত জিনিস লক্ষ্য করেছো। সবার প্রথমে মুখ খুলল অর্পণা। সে বেশ আতঙ্কিত গলায় বলে উঠল, আমার ঘরও এই বাড়ির নিচের তলায়, ওই ভূতের ঘরের কয়েকটা ঘর পড়ে। ওই ঘরে কোনো অশরীরী শক্তির উপস্থিতির কথা সব থেকে বেশি আমি উপলব্ধি করেছি গৌরিকবাবু। গৌরিক বেশ কৌতূহলী হয়ে বলে উঠল, বেশ, কি কি উপলব্ধি করেছেন তা একটু শুনি অর্পণা দেবী। অর্পণা ভয়ে ভয়ে জোরো নিঃশ্বাসে নিতে নিতে বলে উঠল, প্রায় রাতে ওই ঘরে কারো চলাফেরার আওয়াজ শুনতে পাই আমি, আর মাঝে মাঝে তো হালকা নুপুরের ধ্বনিও ভেসে আসে ওই ঘর থেকে। ওর কথা শেষ হতে না হতেই শ্রীতমা দেবী আরও আতঙ্কিত গলায় বলে উঠলেন, আমি তো 24 ঘন্টাই এই বাড়িতে থাকি গৌরিকবাবু, কি বলবো বলুন। নেহাত পেটের দায়ে এই কাজ করা, নইলে কি থাকতাম এই ভুতুরে বাড়িতে। হ্যাঁ তো যা বলছিলাম, এই কিছুদিন আগে রাত্রে একদিন ঘুম আসছিল না, তাই বাড়ির নিচের তলার বারান্দায় পায়চারি করছিলাম। বুঝতেই পারিনি যে মনের ভুলে কখন ওই অভিশপ্ত ঘরটার কাছে চলে এসেছি। তবে বুঝতে পারলাম তখন, যখন কানে সেই নুপুরের শব্দের সাথে সাথে কি যেন একটা হালকা আওয়াজ, সুরের আওয়াজ ভেসে এলো আমার কানে। আমি সাহসে বুক বেঁধে একবার ওই ঘরের বন্ধ 2 পাল্লার ফাঁকে চোখ রাখলাম।
অন্ধকারের মধ্যে দেখলাম, স্পষ্ট দেখতে পেলাম যে ওই ঘরের ভেতরে একটা ছায়ামূর্তি এদিক থেকে ওদিক ঘুরে বেড়াচ্ছে। আমি তো কোনো মতে ড্রাম নাম করতে করতে দিয়ে ছুট। পরে জেনেছিলাম ওই গানের ভাষা ছিল নাকি রাজস্থানী, মানে যে ভাষার গান গেয়ে ওই বাইজি রাজদরবারে নাচ দেখাতো। টুসু আতঙ্কে স্তব্ধ হয়ে রইল। ঠিক এমন সময় সকলের চিন্তার ঘোর কাটিয়ে বেজে উঠল শ্যামাপ্রসাদ বাবুর ফোনটা। ফোনের স্ক্রিনে ভেসে ওঠা নাম্বারটা দেখে কেমন যেন বিস্ময়কর হয়ে উঠল তার ভ্রু। ফোনটা রিসিভ করে কিছুক্ষণ কানে রেখে হঠাৎ স্থান কাল পাত্র ভুলে চিৎকার করে উঠলেন তিনি। আপনাকে তো বলেই দিয়েছি যে আমি বা আমার দাদা এই বাড়ি বিক্রি করতে রাজি নই। তাহলে কেন বারবার ফোন করে বিরক্ত করছেন আপনি? না, এত লাখ টাকা দিলেও নয়। কি বলছেন আপনি? কি আমায় থ্রেট দিচ্ছেন নাকি মশাই? ঠিক আছে, আমার বাড়িতে ভূত আছে কি প্রেত আছে তা আমি বুঝে নেব, আপনার কি? এই রকম কথাবার্তার মধ্যে দিয়ে কাটলো কিছুক্ষণ। তারপর তিনি ফোনটা নামিয়ে রেখে ঘরের বাকি সবাইয়ের দিকে চেয়ে লজ্জিত গলায় বলে উঠল, কিছু মনে করবেন না মিস্টার সেন, আসলে প্রমোটারটা ফোন করে মাথা গরম করিয়ে দেয়। গৌরিক জিজ্ঞাসা করল। শ্যামাপ্রসাদ বাবু স্তব্ধ গলায় বললেন, যদি কিছু মনে না করেন তাহলে জানতে চাই যে কে এই প্রমোটার আর কি চাইছে সে? এই বদমাসটার নাম হলো ঘনশ্যাম তিত্তোয়ারি। ওর নজর আছে আমাদের বাড়িটার উপর। দিন রাত শুধু আমাকে বলে বাড়িটা বিক্রি করার কথা, বলে নাকি ভালোই দাম দেব সে আমায়। তারপর এখানে একটা বহুতলা ফ্ল্যাট বানাবে। কি আস্পর্ধা দেখুন! বলছে যে এই ভূতের বাড়িতে আপনারা আর কদিন বা থাকবেন। আমি তো ওকে স্পষ্টই মানা করে দিয়েছি। মল্লিক বাড়ির দোতলার দক্ষিণ দিকের একেবারে কোণে যে ঘরটা রয়েছে সেখানেই থাকার ব্যবস্থা হয়েছে গৌরিক আর টুসুর। টুসুর একটু ভয় ভয় লাগছিল এই বাড়িতে প্রথম রাত কাটাতে, তবে যখন পাশের বিছানাতেই তার গেরোদা রয়েছে, আর যাই হোক ভূত এই ঘরে তাদের কোনো ক্ষতি করতে পারবে না। পরদিন সকালে ঘুম ভাঙতেই টুসু দেখল যে তার গেরোদার বিছানা শূন্য। সে মনে মনে ভাবল, যাহ বাবা, এত সকালে গেরোদাটা গেল কোথায়? কিন্তু একটু পরেই ফিরে এলো গৌরিক, বেশ মুখটা গম্ভীর। সেই ঘরে প্রবেশ করা মাত্রই টুসু জিজ্ঞাসা করল, কি গো, এত সকালে কোথায় গিয়েছিলে? গৌরিক সংক্ষেপে বলে উঠল, এই বাড়িটার আশেপাশের চারিদিকটা একটু ঘুরে দেখে এলাম। টুসু বেশ অভিমানী স্বরে বলে উঠল, ও আচ্ছা, তা যাওয়ার আগে বুঝি আমাকে ঘুম থেকে তুলে নিয়ে যেতে নেই? গৌরিক মুচকি হেসে গলায় কৃত্রিম উত্তেজনার ভাব এনে বলে উঠল, আজ সকালে তো সেরকম কিছুই হয়নি, কিন্তু কাল রাতে তুই ঘুমিয়ে পড়ার পর আমি যা দেখলাম, ওরে বাপ রে! টুসুর উত্তেজনায় চোখ বড় বড় করে বলে উঠল, ও মা, সে কি? কি দেখেছো তুমি কাল রাতে? বলো না। এবার গৌরিক আর ঠাট্টাই আর কি না করে বেশ গম্ভীর গলায় বলে উঠল, অর্পণা দেবী আর শ্রীতমা দেবী কাল যা বলল তা কিন্তু ভুল কথা নয় রে টুসু। ওই কারো চলাফেরার শব্দ, নুপুরের আওয়াজ, রাজস্থানী গান, এই সব কাল আমিও শুনেছি ওই ভুতুড়ে ঘরের দরজার বাইরে থেকে। তাই এ কথাও ঠিক যে কিছু না কিছু একটা অদ্ভুত জিনিস ঘটে চলেছে ওই ঘরের ভেতরে। এবার টুসু প্রায় চিৎকার করে বলে উঠল, আর সেই ছায়ামূর্তি, তাকে দেখতে পেয়েছো তুমি? গৌরিক কোনো উত্তর দিল না। সেই কথায় কি যেন ভেবে চলল সে নিজের মনে। ঠিক সেই সময় ওদের ঘরে এলো ফর্সা, রোগা, মাঝারি উচ্চতার বয়সী 26-27 এর এক যুবক। সে হাসি মুখে ওদেরকে বলে উঠল, গুড মর্নিং গৌরিক বাবু আর ঐন্দ্রিলা। আপনাদের জুটির প্রশংসা তো আমি
অনেকের কাছ থেকেই শুনেছি। ওর কথা শেষ হতে না হতেই গৌরিক বলে উঠল, গুড মর্নিং বসন্তবাবু। একটা কথা বলুন, এই সুজয় ছেলেটা তো আপনার খুব ভালো বন্ধু ছিল। আপনারা তো একসাথেই রিসার্চের কাজ করতেন। ওর মৃত্যুর পেছনে কি কারোর উপরে কোনো সন্দেহ হয়? বসন্ত সকাল সকালই এই প্রশ্ন শুনে একটু ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। তাও সে ঢোক গিলে বলতে লাগলো, কেন, আপনাদের কাকাবাবু বলেননি যে ওই বাইরের ঘর থেকে কী সব ভৌতিক আওয়াজ পাওয়া যায়? ওটা একটা অভিশপ্ত ঘর। আমাদের সকলের বারণ করা সত্ত্বেও সুজয় ওই ঘরে ঢুকেছিল, তাই হয়তো ওকে এইভাবে মরতে হলো আজ। গৌরিক আবার দৃঢ় গলায় বলে উঠল, সেই ভূতের আওয়াজ আমি গতকাল রাতেও পেয়েছি, আর আজকের রাতেও একবার পেতে চাই বসন্তবাবু। বসন্তের মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে গেল এই কথা শুনে। সে আর কোনো কথা না বাড়িয়ে চম্পট দিল সেখান থেকে। কিছুক্ষণ পর সেই বাড়ির চাকর এসে কাপা কাপা হাতে গৌরিককে দিয়ে গেল সেই অভিশপ্ত ঘরের চাবি। অনেক দিনের পুরনো মূর্ছে পড়ে যাওয়া তালাটা খুলে একটা বিকট শব্দ করে গৌরিক সে বাইজির ঘরের দরজার পাল্লা খুলে ভিতরে ঢুকে পড়ল। তখন টুসুর হৃদস্পন্দন একটু হলেও দ্রুত হয়ে উঠেছিল। ঘরটা মাঝারি আকারের, তার ভেতরে ধুলোর আস্তরণ, মাকড়সার জাল দেখেই বোঝা যাচ্ছিল যে এই ঘরে কতদিন কেউ পা মারায়নি। ঘরের ভেতরে একটা ছোট্ট কাঠ্য আসবাবপত্রের মধ্যে চোখ পড়েই একটা অবহেলিত সুবৃহৎ সেগুন কাঠের কাঠ, ধুলো ভর্তি ছেঁড়া তোষক আর চাদর এখনও রয়েছে তার উপর। এরপরেই বোধহয় রূপমতী মৃতদেহটা পড়েছিল কোনো এককালে। ভয়ার্ত চিত্তে ভাবল টুসু। তাছাড়াও একটু দূরে রাখা রয়েছে সেই তালা লাগানো লোহার সিন্দুক। এর মধ্যে নিশ্চয়ই নিজের গয়নাগাটি রেখে দিত, ভাবল টুসু। কিন্তু সেই ঘরে সবচেয়ে দেখার মতো বস্তু হলো রূপমতির একটা তৈলচিত্র। এত বছর পরেও ধুলোবালি জমে গিয়েও তার সৌন্দর্যে একটু ভাটা পড়েনি। কে জানে কে তাকে এঁকেছিল এই ছবিটাতে, কিন্তু এই কথা ঠিক যে অপূর্ব সুন্দরী ছিল এই বাইজি। টুসুর প্রতি অভিত হয়ে উঠেছিল রূপমতিকে দেখে। সে যে বুঝতে পারল না যে গৌরিক সেই খাটের নিচের থেকে কি যেন একটা রূপোর মতো জিনিস তুলে নিয়ে গম্ভীর মুখে সেটাকে নিজের পকেটে চালান করল। কিছুক্ষণ পর ওরা দুজনেই সেই ঘর থেকে বেরিয়ে এলো। সেদিন সন্ধেবেলায় টুসু মল্লিক বাড়ির দোতলার বারান্দার কাছে দাঁড়িয়ে উদাস মনে রূপমতির কথা ভেবে চলেছিল। এমন সময় তার কাছে এলো সীতমা দেবী। তিনি ফিসফিস করে টুসুকে বলতে লাগলেন, তো খুব একটা চরিত্রবান ছিল না। শ্যামপ্রসাদবাবু ওর সম্বন্ধে কিছুই জানেন না। জানো, কয়েকদিন আগে আমি গোপনে দেখছিলাম যে ওই সুজয় আর বসন্তের মধ্যে কি যে ঝগড়া। টুসু বিস্মিত হয়ে বলে উঠল, কেন, কি নিয়ে ঝগড়া হয়েছিল ওদের মধ্যে? আরে বসন্ত নাকি কোন ফাঁকে দেখে ফেলেছিল যে সুজয় নাকি আপনার সঙ্গে। কিন্তু সে সময় হঠাৎ পেছন থেকে কারোর পায়ের আওয়াজ শুনে চুপ করে গেলেন সীতমা দেবী। সেই পদধ্বনি আর কারণ নয়, স্বয়ং গৌরিকের। গৌরিক বেশ খোঁজ মেয়াজেই সীতমা দেবীকে বলে উঠল, সুজয় আর বসন্তের ঝামেলার কথা না হয় বুঝলাম সীতমা দেবী, কিন্তু আপনি আগে আমাকে আরেকটা কথা বলুন। আজ দুপুরে আপনি বাড়ি যাবার নাম করে ঠিক কোথায় গেছিলেন বলুন তো? সীতমা দেবী ভয়ার্ত মুখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। অগত্যা গৌরীকে বলে উঠল, ঠিক আছে, আমি বলে দিই। বুঝলি টুসু, আমি আজ দুপুরে সেই ব্যাংকে আবার গিয়েছিলাম একটা কাজে। বেরোনোর সময় দেখি যে গুটি গুটি পায়ে সীতমা দেবী বেরিয়ে এলেন পাশেই অবস্থিত প্রমোটার ঘনশ্যাম তিওয়ারির অফিস থেকে। তা আপনার সেখানে যাওয়ার হেতু কি সীতমা দেবী? সীতমা দেবী
ওর কথায় উত্তর না দিয়ে সেই মুহূর্তেই সেখান থেকে কেটে পড়লেন। তখন রাত প্রায় 12:30 হবে। বাড়ির সকলে ঘুমিয়ে পড়লেও গৌরিক আর টুসু বেশ উৎসুক হয়ে দাঁড়িয়ে রয়েছে রূপমতির ঘরের বাইরে। সেই ঘরের তালাবন্ধ দরজার কাছেই সেই রাজস্থানী ভাষায় মেয়েলি কণ্ঠের গুঞ্জন আর নুপুর পায়ের নিত্য স্পষ্ট আওয়াজ ভেসে আসছে ঘর থেকে। গৌরিক টুসুকে অবাক করে ছুটে গেল দরজার কাছে। তারপর দরজায় ক্রমাগত বাড়ি মারতে মারতে চিৎকার করে বলতে লাগলো, রূপমতি ম্যাডাম, আমাদের ঘরে এই ঘরে চাবি আছে। আমরা এখনই কিন্তু এই ঘরের দরজা খুলে ভেতরে আসছি। এই বাড়িতে এলাম আর আপনাকে দেখে যাব না? আপনার এত সুন্দর মুখটা আমরা না দেখে যাই কি করে? কিছুক্ষণের মধ্যেই সব বন্ধ হয়ে গেল, সমস্ত আওয়াজ। টুসু ছুটে গিয়ে চাবিটা দিয়ে ঘরের তালা খুলে উদ্যত হলো। গৌরিক তাকে বাধা দিয়ে বলে উঠল, এই ঘরের ভেতর এখন আর কাউকে পাবি না। যদি সত্যি ওই সুন্দরীকে দেখতে চাস তাহলে আমার সাথে আয়। এই বলে গৌরিক ছুটতে লাগলো একতলার বারান্দা দিয়ে। যেতে যেতে মোবাইলে স্থানীয় থানার ওসিকে নাম্বার ডায়াল করেই ডেকে নিল। তার পেছন পেছন ছুটে চলল টুসু। ওরা সোজা মল্লিক বাড়ির সদর দরজায় দিয়ে বেরিয়ে একেবারে বাড়ির পেছনে জনাকীর্ণ পরিত্যক্ত জায়গাটায় এসে দাঁড়ালো। একটি ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই পেছন থেকে ভাঙা দেয়ালের কাছ থেকে কি যেন বেরিয়ে আসতে লাগলো সেই নুপুরের আওয়াজ। তবে সেই গানটা কিন্তু এখন আর হচ্ছে না। একটা ছায়ামূর্তি যেন সেই পোড়ো দেয়ালের পেছন থেকে বেরিয়ে আসছে এই অন্ধকারে। সে একটু কাছে গেলেই গৌরিক ছুটে গিয়ে জাপটে ধরল তাকে। এক টানে খুলে নিল মুখের জড়ানো চাদর। টুসু অবাক হয়ে দেখল যে রূপমতি আর কেউ নয়, এই বাড়ির ছেলে বসন্ত। এক হাতে সে ধরে রয়েছে দুটো রূপোর নুপুর, অন্য হাতে ধরা স্মার্টফোনে উজ্জ্বল স্ক্রিনে এখনও দেখা যাচ্ছে যে মিউজিক প্লে পজ করা আছে, এই সেই রাজস্থানী গানের টিউন। এমনই এক সময় বাড়ির কাছে শোনা গেল পুলিশের গাড়ির আওয়াজ। পুরো টিম নিয়ে থানার ওসি এবং মল্লিক বাড়ির সেই সকলেই হাজির হলেন। গৌরিক সকলকে নিয়ে গেল সে ভাঙা দেয়ালটার পিছনে। তারপর নিজের মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অন করে সেই দেয়ালের নিচের দিকে কয়েকটা আগাছাকে পা দিয়ে সরিয়ে দিতেই সকলের মাথায় আকাশ ভেঙে পড়ল। দেয়ালের গোড়ার দিকে ওই ঝোপের পেছনে একটা ছোট্ট সুড়ঙ্গ মুখ, তার ভেতর দিয়ে নিচে নেমে গিয়েছে সারি সারি সিঁড়ি। এরপর গৌরীকে নির্দেশে ওরা সবাই ঢুকে চলল বাড়ির ভেতরে রূপমতির ঘরে। তারপর গৌরিকের কথায় 4 জন পুলিশ কনস্টেবল সেই ঘরের সেগুন কাঠের খাটটি সরিয়ে ফেলতেই অবাক হয়ে গেল সবাই। যে জায়গাটায় খাটটা রাখা ছিল তার নিচে একটা বেশ বড় ফাটল, তার নিচ দিয়ে নেমে গেছে সিঁড়ি। কাঠা রয়েছে একটা কাঠের চাকতি, যার রঙটা রূপোর, একদম ঘরের মেঝের রঙের মতোই। বোঝাই যাচ্ছে না এই ফাটলের মুখের ওপর কাঠের চাকতি খোঁজে খোঁজে আটকে যাওয়ার পর খুব একটা কেউ বুঝতে পারবে না যে এই ঘরের নিচে একটা সুড়ঙ্গ পথ আছে। গৌরিক শ্যামাপ্রসাদ বাবুকে বলে উঠল, এই ঘরের নিচে থাকা সুড়ঙ্গের অপর মুখ বাইরে, এই ভাঙা দেওয়ালটার পেছনে, যা একটু আগেই দেখে এসেছেন আপনারা। এই ব্যাপারে না আপনি জানতেন, না রূপমতি, না বাড়ির অন্য কেউ, শুধু জানতে পেরেছিল বসন্ত। আর এই পথ দিয়েই সে বাইরের থেকে তালাবন্ধ ঘরটির ভেতরে ঢুকত প্রায় রাতে। আর ওই নুপুরের ধ্বনি রাজস্থানী গানের আওয়াজের মতো সস্তা বাজার চলতি পন্থা দিয়ে যে সে কীভাবে আপনাদের ভয় দেখাতো তা নিশ্চয়ই আর বলে বোঝাতে হবে না। বসন্ত মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। শ্যামাপ্রসাদ বাবু অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কিন্তু কেন করছে ও এইসব? গৌরিক মৃদু হেসে বলে উঠল, বসন্ত আর সুজয় রিসার্চের কাজ করত তেজস্ক্রিয় ধাতু পোলোনিয়াম নিয়ে। এই কথা
আমি ওদের রিসার্চ প্রতিষ্ঠান থেকে খোঁজ নিয়ে জানতে পেরেছি। ওদের রিসার্চের গাইড আমাকে বললেন যে বেশ কিছুদিন থেকে ল্যাবে আনা পোলোনিয়ামের অধিকাংশই খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং এই পোলোনিয়ামেরই একটি টুকরো যখন আমি আজ সকালে এই ঘর থেকে পেলাম। আর বাড়ির পেছনের ওই সুড়ঙ্গটা আজ সকালে ঘুম থেকে উঠে বাড়ির পাশটা দেখতে গিয়ে আবিষ্কার করলাম। তখন আমার আর বুঝতে বাকি রইল না যে বসন্ত ল্যাব থেকে পোলোনিয়াম চুরি করে এবং সুড়ঙ্গের পথে এসে সেগুলোকে রূপমতির ঘরে লুকিয়ে রাখত, ভূতের ভয়ে, যাতে এই ঘরে আর কেউ জানতে না পারে যে কি আছে। আর সেই ভয়কে আমাদের মনে আরও জোরালো করতে সে আজকের মতো প্রায় রাতেই এই ঘরে ঢুকে এইভাবেই ঘুমোর নাচন দেখাতো। তবে আমি আসার পর হয়তো সে চুরি করার মালের পুরোটাই সরিয়ে ফেলেছিল এই ঘর থেকে, শুধু ভুলবশত ফেলে রেখে গেছিল ধাতুর একটা ছোট্ট টুকরো। এই ধাতুকে বিভিন্ন দেশে স্মাগলিং করা হচ্ছে, মূলত নিউক্লিয়ার তাপবিদ্যুৎ কেন্দ্রে আর নিউক্লিয়ার অস্ত্র ব্যবহারের জন্য। তবে বসন্ত ল্যাব থেকে চুরি করে এই যে ঘরে মালগুলো লুকিয়ে রাখত তা ব্যস্ত কাদের, সে কথা বের করার দায়িত্ব পুলিশেরই, আমার নয়। একটু থেমে বসন্তের দিকে চেয়ে গৌরিক আবার বলতে শুরু করলো, পোলোনিয়াম এমনই একটি তেজস্ক্রিয় ধাতু যা থেকে আলফা রশ্মি নির্গত হয়। এই আলফা রশ্মি মানুষের শরীরের ভেতর দিয়ে ঢুকতে পারে না, তাই খুব একটা সুরক্ষা ছাড়াই খালি হাতে ধরলেও তেমন কিছু ক্ষতির আশঙ্কা থাকে না। তবে এই ধাতু জলে দ্রাব্য। কিছু লবণ যেমন পোলোনিয়াম সাইট্রেট, পোলোনিয়াম নাইট্রেট যদি মানুষের খাবারের সাথে তার শরীরে প্রবেশ করে তাহলে মৃত্যু নিশ্চিত। আর সুজয়ের পোস্টমর্টমে সেই কথাই উঠে এসছে। আমার বলে দেয়া কিছু স্পেশাল টেস্ট করে এইগুলোই জানতে পারা গেছে। সুজয়কে কেন খুন করলেন আপনি বসন্তবাবু? বসন্ত মাথা নিচু করে অস্ফুট স্বরে বলে উঠল, আমার অজান্তে এই ঘরে ঢুকে ও দেখে ফেলেছিল এখানে রাখা ওই ধাতু। ওর আর কিছুই বুঝতে বাকি থাকেনি। ও আমার কাছ থেকে অনেক টাকা চাইছিল মুখ বন্ধ রাখার জন্য। তাই সেদিন রাতেই আমি সবার চোখের আড়ালে ওর খাবারের মধ্যে পোলোনিয়াম সাইট্রেট মিশিয়ে দিই। ওর কথা শেষ হতে না হতেই অর্পণা চিৎকার করে ছুটে গিয়ে শটাং একটা থাপ্পড় কষালো বসন্তের গালে। সেদিনই অ্যারেস্ট করা হলো বসন্তকে। এরপর টুসু অধৈর্য হয়ে বলে উঠল, কিন্তু গেরোদা, সেই ধাথা আর সেই গুপ্তধন? গৌরিক এবার একটু মৃদু হেসে বলে উঠল, এর জন্য আমাদের পদার্থবিদ্যা আর জীববিদ্যা থেকে যেতে হবে ইতিহাসের পাতায়। রাজস্থানের কিষানগড়ে মহারাজা সাউনন্ত নামক এক রাজা ছিল। তার দরবারে গান গাওয়া এবং কবিতা আবৃত্তি করার জন্য বিষ্ণুপ্রিয়া নামক এক সুন্দরী মহিলাকে নিয়ে আসেন সেই রাজার সৎমা। সাউনন্ত সিংহ তার প্রেমে পড়ে তাকে বিবাহ অবধি করেন। 1748 থেকে 1764 মধ্যেই সেই রাজার দরবারে বিখ্যাত চিত্রকর নিহাল চাঁদ রাজা সাউনন্ত সিংহকে শ্রীকৃষ্ণের রূপে এবং বিষ্ণুপ্রিয়াকে শ্রী রাধিকা রূপে চিহ্নিত করে। তাদের অনেক ছবি আঁকেন তিনি। এই বিষ্ণুপ্রিয়াকেই লোকে বলতো বাণীথানী, রাজস্থানী ভাষায় যার অর্থ হলো প্রসাধনী আর অলঙ্কার সজ্জিত এক সুসজ্জিত নারী। এবার আসি ধাঁধায়। শ্রী রাধিকার 1000 নামের মধ্যে একটি হলো পুণ্যতারা, বাণী হলো এখানে বাণীথানী, আর কলানিধি হলো চাঁদের প্রতিশব্দ। তার মানে পুণ্যতারার বেশে বাণী, কলানিধির রঙে জানি। কথাটার অর্থ হলো নিহাল চাঁদের রঙে আঁকা রাধার বেশে বাণীধানীর ছবি। শুনুন সকলে, এই ঘরের দেয়ালে আটকানো এই তৈলচিত্র কিন্তু রূপমতির নয়, এটা বিখ্যাত চিত্রকর নিহাল চাঁদের আঁকা রাধার বেশে বাণীধানীর ছবি, যার আর্থিক মূল্য থেকেও তার ঐতিহাসিক মূল্য
ও নান্দনিক মূল্য অনেক বেশি, যা আপনাদের বাড়ির আসল গুপ্তধন। একথা জমিদার রমণীমোহন মল্লিক এই ধাঁধার মাধ্যমে বোঝাতে চেয়েছিলেন। আমার বিশ্বাস, যেহেতু বানিথানি বাইজি থেকে রাজার স্ত্রী হয়ে উঠেছিল, তাই সে ছিল রূপমতির অনুপ্রেরণা, আর তাই এই ছবিটাকে সে এখানে নিয়ে আসে সুদূর রাজস্থানের কিষানগড় থেকে। সে নিজেও চেয়েছিল বাইজি থেকে রমণীমোহনের স্ত্রী হয়ে উঠতে, কিন্তু সেটা বোধহয় তার আর ভাগ্যে ছিল না। সাধে কি লোকে বলে, অতি বড় সুন্দরী না পাই বর। কতবার তোরায় না ভেঙে চুরে ঘুরে তাকায়, আমার মতে তোর মতন কেউ নেই। কতবার তোর কাঁচা আলোয় ভিজে গান শোনায়, আমার মতে তোর মতন কেউ নেই। এই মৃত মহাদেশে রোদ্দুর বারে মৃত মহাদেশে রোদ্দুর বারে বার, হয়তো নদীর কোনো রেশ রাখতে পারিনি অবশেষ। অথচ খেলায় সব হাতগুলো হারবার, পরেও খেলেছি একদা, বুঝিনি কিসের এতটা। কখনো চটি জামা ছেড়ে রেখে রাস্তায় এসে দাঁড়ায়, কখনো চটি জামা ছেড়ে রেখে রাস্তায় এসে দাঁড়ায়। কতবার তোরায় না ভেঙে চুরে ঘুরে তাকায়, আমার মতে তোর মতন কেউ নেই। কতবার তোরায় না ভেঙে চুরে ঘুরে তাকায়, আমার মতে তোর মতন কেউ নেই। আমার মতে তোর মতন কেউ নেই। এতক্ষণ শুনছিলেন প্রলয় কুমার নাথের গোয়েন্দা কাহিনী মল্লিক বাড়ির গুপ্তধন। গল্প পাঠে ছিল সৌম্যদিত্য দত্ত, গৌরিক সেনের ভূমিকায় সৌম্যদিত্য দত্ত, টুসুর ভূমিকায় পুষ্পিতা ঘোষ, শ্রীতমা দেবীর ভূমিকায় প্রিয়মতি বিশ্বাস, অপর্ণা দেবীর ভূমিকায় সুমিতা দেবনাথ, লিলির ভূমিকায় সুনন্দিতা বিশ্বাস, শ্যামাপ্রসাদ বাবুর ভূমিকায় আভাস বসাক, বসন্তর ভূমিকায় দিব্য বিশ্বাস, শৈবালের ভূমিকায় জয় অধিকারী। গল্প প্রযোজনা ও পরিবেশনায় আমি রিম্পা বসাক, শব্দগ্রহণ ও আবহ সঙ্গীতে আর্য চ্যাটার্জি, পোস্টার ডিজাইন অভিনন্দা পাল। বিশেষ ধন্যবাদ লেখক প্রলয় কুমার নাথকে। তো কেমন লাগলো আমাদের আজকের গল্প জানান কমেন্টের মাধ্যমে। গল্পটি ভালো লাগলে প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর আপনাদের জন্য আমাদের আজকের প্রশ্ন, ধাঁধায় উল্লেখিত গুপ্তধনটি আসলে কি ছিল? আপনার উত্তর জানান কমেন্টের মাধ্যমে।
ফিরে আসবো আবারও কোনো নতুন গল্প নিয়ে। ততক্ষণের জন্য বিদায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এভাবেই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।